সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি এবং সেই সাথে জীবনযাত্রার প্রণালী কতটুকু ভালো হওয়া উচিত সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমসাময়িক স্বাস্থ্য সমস্যা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার গোলাম নবী 1960 সালের মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমআরসিপি ও এফআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জেএইচ শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। স্যার, বাংলাদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের সংক্রামক বা কন্টাজিয়াস ডিজিজের প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। একটু জানতে চাইবো যে কোন কোন ধরনের সংক্রামক ব্যাধিগুলো এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি হচ্ছে? বর্তমানে কতগুলো ভাইরাস ডিজিজ চলতেছে, এটা বিকজ অফ আমাদের ওয়েদার রিলেটেড জন্য। তার মধ্যে কিছুদিন আপনারা দেখেছেন মিজেলস যে শুধু বাচ্চাদের হচ্ছে তা না, মিজেলস অ্যাডাল্টদেরও হয়। আর এখন ডেঙ্গুটা কেবল আরম্ভ হয়েছে। এখন আমরা বর্তমানে এই দুটা নিয়ে ডিল করছি। এখন এগুলো তো সাধারণ রোগীদের হইতেছে। কিছু বিশেষ রোগী আছে যাদেরকে আমরা উই আর কনসার্ন, যাদের কিছু রোগে তারা ভোগে, ক্রনিক রোগে, এগুলো আমরা বলি কোমরবিডিটি। তো এইগুলা যাদের থাকে তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। এর মধ্যে বিশেষ করে যে বয়স্ক রোগ আমাদের দেখা যায়, ডায়াবেটিসের পরিসংখ্যান তো দেখা গেছে প্রত্যেকটা 10 জনের মধ্যে একজন ডায়াবেটিস। অনেকের হার্ট ডিজিজ থাকে, অনেকের ব্লাড প্রেশার থাকে, অনেকে ক্যান্সার থাকে বা ক্যান্সারের কিছু ওষুধ খাচ্ছে। এগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, তারা এটা সাফার করে। এখন ধরেন এরা সাফার করছে, এরাও তো এই সংক্রামক রোগে হতে পারে, তাদেরও মিজেলস হতে পারে, তাদেরও ডেঙ্গু হতে পারে। তাহলে তাদের বেলায় আমাদের কী করা উচিত? তো এই জিনিসটা মনে রাখবো যে ফার্স্ট থিং, যাদের যা রোগ আছে ওইটাকে আপনাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। এইটা যেমন ধরেন আপনার ডায়াবেটিস আছে, আপনি নর্মালি হয়তো ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিস কন্ট্রোল আছে। আজকে যদি আপনার একটা জ্বর হয়, দেখা যাবে সুগারটা বেড়ে যাচ্ছে দ্যাট মেডিকেশন, তাহলে আপনাকে এক্সট্রা মেডিকেশন লাগবে। এইটাকে আমরা কোমরবিড, কারণ কোমরবিডিটি যদি আপনি কন্ট্রোল না করেন ওই রোগটা আরও ফ্লেয়ার আপ হবে, আরও বেশি পুষ্টি পাবে সে। সেই জন্য যখন আমরা বলি যে ধরেন আপনার যদি ডায়াবেটিস থাকে, আজকে যদি আপনার জ্বর হলো, আপনি ডাক্তার কাছে পরামর্শ নেন যে আমার ওষুধটা কি ঠিক থাকবে না, আমি বাড়াবো। বা অনেকে নিজেরা বাড়িয়ে নেয়, যেমন ইনসুলিন আমরা নিজেরা বলি যে আপনি নিজে সুগার মেপে বাড়াতে পারেন। আমরা সবসময় ইনসুলিন লেখার সময় +-2 লিখে দিই। আপনি 2 ইউনিট বাড়ান, 2 ইউনিট কমান। খাবার ট্যাবলেট যারা খায় তারাও বাড়িয়ে কমে খেতে পারে। তাহলে ডায়াবেটিস একটা রোগ যেটা প্রত্যেকটা রোগকে খোরাক যোগায়। সো আপনার ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। নেক্সট, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এটাও আরেকটা, বিকজ ওই যে একটা রোগ হলো, এটা কিন্তু ডায়াবেটিসের মতন ওটাকে ফ্লেয়ার আপ করছে না, কিন্তু যেহেতু আপনার একটা হাম হইলো বা আপনার ডেঙ্গু হলো, আপনি একটা টেনশন আসেন, আপনার অ্যাংজাইটি বেড়ে গেলো, এটাতে আপনার প্রেশারটা শুট করবে। তো দেখা গেলো আপনি সাধারণত সকালে একটা ওষুধকে আপনার প্রেশার কন্ট্রোল আছে, কিন্তু আজকে একটা ডেঙ্গু জ্বর হয়েছে, আপনার প্রেশারটা কন্ট্রোল নাই। তো ডেঙ্গু তো একটা চিকিৎসা, সেটা আছে, কিন্তু আপনাকে প্রেশারটা কন্ট্রোল করতে হবে, তখন আপনাকে ওষুধটা বাড়িয়ে খেতে হবে। এইটা একটা খুব জরুরি একটা ব্যাপার। আরেকটা যেটা যারা বেশ করে আমরা যেটা বলি যাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, যেগুলো যাদের কিডনি নিয়ে যারা সমস্যা, এদেরকে একটু বিশেষ সচেতন থাকতে হবে, কারণ এদেরকে আমরা সব ওষুধ দিতে পারি না। এটা একটা, যার জন্য তাদেরকে ধরেন একটা সিকেডি পেশেন্ট, তার তো ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু হবে যে তো তা না। তো এইটা তাকে কিন্তু যখন ডাক্তারের শরণাপন্ন হবে, তারা কিন্তু বলতে হবে যে আমার এই রোগটা আছে, তাহলে ডাক্তার একটু সচেতন হয়ে নেবে তাদেরকে। তো এই যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের একটু, কারণ তখন আমরা পেন কিলার বা জ্বর, আমরা অ্যান্টিপাইরেটিক, এটা তো আমরা এইভাবেই আমরা টেম্পারেচারটা কমাই, সেটা দিতে আমরা তখন একটু ডোজ ক্যালকুলেট করে একটু বুঝে দিতে হবে, কারণ তার কিডনির উপর একটা প্রেশার পড়তে হবে। এছাড়া কিছু রোগ যারা কিমোথেরাপি নেয় ক্যান্সারের জন্য, এরা তাদের জন্য সাবধান হতে হবে। আরেকটা শ্রেণী আছে প্রেগনেন্ট লেডি, এইটা একটা বিরাট একটা ফ্যাক্টর। এটা আমরা আমরা রোগী পাচ্ছি এখন। প্রেগনেন্ট লেডি, তার তো ডেঙ্গু হতেই পারে, তারও মিজেলস হয়েছে, এখানে তাকেও সাবধান হইতে হবে। প্রথম বললাম যে প্রোটেকশনগুলো যদি করতে পারলে তাহলে ভালো, কিন্তু ডেঙ্গু যদি হয়ে যায়, বলতে অনেক আর্লি প্রেগন্যান্সি অনেক সময় বোঝে না, যার জন্য আমাদের ডাক্তারদের আমাদের দেখবেন সবসময় পিরিয়ড হিস্ট্রি নেই, যে মিস পিরিয়ড হয়েছে কিনা। মিস পিরিয়ড হলে গো ফর ডিটেকশন অফ দ্য প্রেগন্যান্সি। যদি প্রেগন্যান্সি থাকে তাহলে আমাদের কেয়ারফুল হতে হবে। আমরা সব ওষুধ আমরা দিতে পারি না প্রেগনেন্ট লেডিদের। এখন প্রেগনেন্ট, সে জানে সে প্রেগনেন্ট, বাট সে হ্যাজ গট ডেঙ্গু, তাকে কি চিকিৎসা দেবেন? তাকে প্রথমে মনে করতে হবে যে মাদার চাইল্ডের মধ্যে উইল সেভ মাদার ইজ প্রায়োরিটি, এটা সবসময় মনে রাখতে হবে। তো আমরা মাদাকে চিকিৎসা করতে হলে বাচ্চা আপনি ভালো থাকবে। তো তখন আমরা স্পেশাল চিকিৎসা দেই মাকে, তখনই আমরা বলি ওকে একটু বেশি খেতে হবে, হেলদি ডায়েট উইথ দ্য প্লেন্টি অফ দ্য লিকুইডস,
প্লাস আমরা নর্মাল যে ডেঙ্গু চিকিৎসা দেই প্রেগনেন্ট লেডিকে আমরা দিতে পারি। প্রেগনেন্ট লেডিকে আমরা ডেঙ্গু চিকিৎসার বেলা আমাদের তেমন কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। প্রেগনেন্ট মায়েদের বিশেষ আরও কিছু যত্নের দরকার রয়েছে কিনা? তখন ইয়েস, তখন কিছু যত্ন দরকার আছে, তার রেস্টটা অনেক ইম্পর্টেন্ট। এই ডিজিজের মধ্যে রেস্ট একটা ট্রিটমেন্ট, রেস্ট ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। কিন্তু তাকে বলতে হবে রেস্টে থাকো, তুমি বেশি অ্যাক্টিভিটি করো না, বিকজ তোমার এক্সারশন আর নর্মাল এক্সারশন এক না। প্রেগনেন্ট লেডিকে রেস্টে থাকতে হবে, আর যেটা বললাম হেলদি ডায়েট, প্লেন্টি অফ ফ্রুটস দিতে হবে। যদি লেট প্রেগনেন্সি বা থার্ড ট্রাইমাস্টার দিকে যায়, ওকে ফ্রিকোয়েন্টলি বলতে হবে তুমি খেয়াল করো তোমার বাচ্চা নড়ে কিনা, এই কোশ্চেনটা ফ্রিকোয়েন্টলি তাকে করতে হবে। এইগুলো যদি থাকে তাহলে সি ইজ ফাইন। প্রেগনেন্ট মায়ের তারা বাড়িতে থেকে ট্রিটমেন্ট নিতে পারবে, নাকি তাদের যখন ডেঙ্গু হবে তাদেরকে আসলে হসপিটালাইজ হওয়াটা সব থেকে বেশি তাদের জন্য নিরাপদ হবে? না, এটার বেলাও আমরা ডেঙ্গু রোগ সব রোগীকে হসপিটালাইজ করি না, এই জন্যই তো আমরা একটা টোটাল কাউন্ট করি। টোটাল কাউন্ট করি, যদি NS1 পজিটিভ থাকে তো তাকে একটু আগে থেকে ওয়ার্ন করে দিতে হবে যে ইউ মে গো টু দ্য হসপিটাল। কারণ হসপিটাল ট্রিটমেন্ট বাসার ট্রিটমেন্ট একরকম না। সে বলে খাচ্ছে পানি, কতটুকু পানিকে আমরা জানি না, আমরা একটা পার্টিকুলার মাত্রায় পানি দিই এবং স্পেশাল কিছু ফ্লুইড দিই আমরা ডেঙ্গুতে, সেটা বাসায় সম্ভব না। সেই জন্য আমরা প্রেগনেন্ট হোক বা নন প্রেগনেন্ট হোক, প্রেগনেন্ট হলে তো অবশ্যই তাকে ডেলি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে। করে আমাদের দেখতে হবে প্যারামিটার, আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে প্লেটলেট, একটা হেমাটোক্রিট। এটা যদি তারতম্য হয় তাহলে সি হ্যাজ টু বি অ্যাডমিটেড। এছাড়া যদি কিছু সিমটম হয়, অনেক সময় রুগী তো আমাদের কাছে দেরিতে আসে, কমপ্লিকেশন নিয়ে, যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, যদি কোনোখানে কোনো রক্তক্ষরণ হয় বা শরীরের মধ্যে আপনার চাকা চাকা রক্ত হয়ে গেছে, দাঁতের গোড়াতে রক্ত যাচ্ছে, আর সে বলবে আমি ব্রাশ করার সময় রক্ত গেছে, অনেক সময় বমিতে রক্ত যায়, অনেক সময় আপনার দেখা যাচ্ছে আপনার পায়খানা থেকে রক্ত হচ্ছে, এই রোগীগুলো ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। সিবিসি টেস্টটা যাদের ডেঙ্গু হচ্ছে কতদিন পর পর আসলে করা উচিত, নাকি প্রতিদিন আসলে করা উচিত? এটা যদি NS1 পজিটিভ যদি হয়ে যায় আপনার প্রতিদিন করা উচিত আপ টু 7 ডেজ, কারণ ডেঙ্গু 7 বা 8 দিন পার করতে পারলে সেফ। তো এই জন্য আমার উপদেশ হচ্ছে যদি আপনার ডেঙ্গু পজিটিভ হয়ে থাকে প্লিজ আপনারা প্রত্যেকদিন সিবিসিটা করেন টিল 7 ডে। কোন সিমটমসগুলো দেখা দিলে একজন ডেঙ্গু রোগীকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হওয়া উচিত? রুগী যখন দেখবেন যে রুগী ডেঙ্গু জ্বরটা তো একটা কমন সিমটমস, সেটা না পা খেলে কমে যাবে, তো আবার আসবে, কিন্তু কিছু সিমটম আছে যেটা হাইপোভলিমি আমরা বলি, এটা তখন দেখবেন রুগী তখন বলবে মাথা আমার ঝিমঝিম করছে, আমার মাথাটা ঘুরে, আমি ব্যালেন্স রাখতে পারছি না, আমি পড়ে যাচ্ছি, তার দেখা যাবে জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, তার পেশাবটা কমে যাচ্ছে। এই ধরনের যদি সিমটম থাকে তাহলে আপনাকে, আর বললাম যে রক্তক্ষরণের যদি কোনো সিমটম থাকে তাহলে ইমিডিয়েটলি দে হ্যাভ টু গো টু দ্য হসপিটাল। হামের যে আউটব্রেকটা হয়েছে বাচ্চাদের পাশাপাশি বড়দের আসলে কেন হামটা হচ্ছে, তা তারা তো ভ্যাকসিনেটেড ছিল। ভাইরাস কিন্তু চেঞ্জ হয় তার ক্যারেক্টারিস্টিক। এই যে বাচ্চা অ্যাডাল্টের যে মিজেস করছে এটা হয়তো মিজেস না, এটা যেহেতু সাইন সিমটমস বা আমরা র্যাশ পাচ্ছি, জ্বর পাচ্ছি বলে আমরা মিজেস বলে চালিয়ে দিচ্ছি, কারণ আমাদের ওই ধরনের একটা রিসার্চ নেই যেটা আমাদের এটা মিউটেন্ট হয়েছে কিনা। এটা কিন্তু যেহেতু সায়েন্স সিমটম তো মিজেসের সাথে মেশে, সেই জন্য আমরা তাকে মিজেস হিসাবেই চিকিৎসা করছি। তবে ফরচুনেট এরা যে অ্যাডাল্টরা সবই ভালো হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতন অত খারাপ হয়নি। মোটামুটি আমরা এখন পর্যন্ত যত অ্যাডাল্ট রোগী দেখেছি সবই ভালো হয়ে গেছে। কোনো অ্যাডাল্ট পার্সন যার ডায়াবেটিস রয়েছে অথবা কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে, তাদের যদি মিজেলস বা হামটা হয় তাদের ক্ষেত্রে আপনার বিশেষ পরামর্শ কি? জি, তাদের পরামর্শ হচ্ছে তারা ইমিডিয়েটলি তাদের হাসপাতালে যেতে হবে। ডায়াবেটিস তো নিজে নিজে বাসা স্ট্রিক্টলি কন্ট্রোল করবে, কিন্তু যদি কার্ডিয়াক প্রবলেম থাকে দ্যাট ইজ আ রিস্ক। আচ্ছা, এই যে বললাম যে বডির উপরে একটা ওভারলোড পড়ছে, তো আপনার একটা ভাইরাস যখন ঢুকছে আপনার বডি ইমিউনিটিটা কম্প্রোমাইজ হচ্ছে, তখন কিন্তু বডি ফাইট করতে পারে না ওই ভাইরাসের সাথে, তখন ওই হার্টের উপরে প্রেশার পড়বে, কিডনির উপরে প্রেশার পড়বে, যাদের কিডনি প্রবলেম আছে তখন তাকে স্পেশাল চিকিৎসা লাগবে, দে হ্যাভ গো টু দ্য হসপিটাল, তারা বাসায় থাকা সেফ না। হাম যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভিটামিন এ জাতীয় খাবার বা ক্যাপসুল বেশি করে গ্রহণ করার জন্য। এটা নেসেসারি, বিকজ হাম ভাইরাসটা এটা সাধারণত মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করে। এখন মিউকাস মেমব্রেন বলতে আমরা বুঝি অনেক সময় যে আমাদের নিঃশ্বাস মানে থেকে ঢুকলো মিউকাস মেমব্রেন এখানে ট্র্যাকিয়া বা এখানে আছে, এখানে তা ঠিক না, আমাদের চোখ কিন্তু একটা মিউকাস মেমব্রেন আছে, আপনার চোখ কিন্তু ধরতেছে, ঠিক আছে, নাক ধরতেছে, মুখ ধরতেছে এখানে। এখন ভিটামিন এ এখানে এই প্রিভেনশনটাই করে, এপিথেলিয়ামে যে কাজগুলো আছে সেখানে সে প্রোটেকশন দেয়, এবং এটা প্রুভড। এটা প্রুভড, বিশেষ করে বাচ্চাদের বেলায় যদি হাম হয় আপনি ভিটামিন এ দিবেন, ভিটামিন তাদেরকে এটা প্রোটেকশন দেয়। কিন্তু এমনিও তো আমাদের সরকার বোধহয় বছরে বা একটা রোল মানে ভিটামিন এ খাওয়ায় বাচ্চাদের, ইটস গুড। তো এই জিনিসটা কাজ করে, ইয়েস ইউ হ্যাভ টু গিভ ভিটামিন এ। স্যার, বর্তমানে আমাদের দেশে টিবি রোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এর পেছনে কোনো বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? এখন সব সমস্যার গোড়ায় তো আমি দেখি আমাদের জনসংখ্যা। আচ্ছা, আমাদের যেহেতু এত জনসংখ্যা, ঘনবসতি এলাকা থাকে, এইটাই একটা কারণ আপনার সংক্রামক এটা ছড়ানো। মনে করেন একটা রোগী টিবি হয়েছে, ও যদি বাসায় থাকে, ওর ফ্যামিলি মেম্বার যদি 2-1 থাকে হয়তো ওরাই কন্টামিনেট হবে বা হবে না, কিন্তু একটা বাসায় যদি 10 জন কাদাকুদি থাকে ওদের 2 জনের তো টিবি হবেই।
এবং এটা সাধারণত আপনার নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে যায়। এখন একটা রোগী যদি টিবি থাকে, অনেক সময় টিবিটা প্রকাশ পেতে অনেক সময় লাগে। আর আমাদের কিছু আমরা ম্যানার্সও কিছু অভাব আছে, আমরা এই জিনিসগুলো বুঝি না, আমরা মানুষের সামনে কাশি দিই। যেমন স্কুলিং থেকে যদি এই জিনিসগুলো শেখানো হয়, বিদেশে দেখেন বাচ্চাদের শেখানো হচ্ছে কাশিটা এইভাবে দিতে, এইভাবে কাশি দিলে আপনার এইখানে কিন্তু এই জার্মটা থাকবে। আমরা কাশি দিই এইভাবে, যদি আপনি হাত দেন তাতে হবে আপনি হাতে লাগলো, এই হাত আপনি হাত মিলাবেন, আরেকজনকে ধরবেন, এটা একটা কন্টামিনেশন, সংক্রামক এইভাবে ছড়াচ্ছে। আর কিন্তু টিবি যে হয়ে গেলে এটা আপনি বুঝবেন কি করে? টিবি রোগের অনেক ধরনের সিমটম আছে। সাধারণত রোগীর খুসখুস করে কাশি দেয়, অনেক ধরনের কাশি দেয়, কাশি ভালো হচ্ছে না। অনেকে দেখা যায় যে ওজন কমে যাচ্ছে, অনেকে দেখা যায় সে বলবে শুধু রাতে রাতে আমার জ্বর হয়, আমি খেতে পারি না, আমার অ্যাপিটাইট নাই। এই ধরনের কিছু উপসর্গ, দুর্বলতার কমপ্লেইন, অনেক সময় দুর্বলতা কমপ্লেন করে। তো এই ধরনের যদি উপসর্গ নিয়ে আসে আপনাদের চেক করতে হবে। এখন আমরা চেক কী করবো? আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, ওখানে একটা ইনফ্লামেটরি মার্কার ইএসআর থাকে, সাধারণত ইএসআরটা বেড়ে যায়। আর ভাইটাল একটা ইনভেস্টিগেশন হচ্ছে এক্সরে চেস্ট। একটা আপনি যদি বুকের একটা এক্সরে করেন, সেখানে আপনার টিবি ফোকাস অনেক সময় থাকতে পারে। অনেক পেশেন্ট হয়তো দেখা যাবে যে তেমন কিছু পাচ্ছেন না, কিন্তু কাশি হচ্ছে, কন্টিনিউয়াসলি কাশি এবং কফ বের হচ্ছে। যে আমাদের সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে একটা জিন এক্সপার্ট করার, এবং এটা বিনা পয়সা হয়, ইভেন এক্সরেও বিনা পয়সা হয়। এটা সাধারণত ব্র্যাক সেন্টার, আইসিডিআরবি, কিছু কিছু সেন্টার আছে, এসব জায়গায় যদি আপনি যান, একটা বুকের এক্সরে এবং কফটা পরীক্ষা করা হয় এবং এটা বিনা পয়সা হয়। এটা বিকজ টিবি কন্ট্রোলের একটা অংশ হিসাবে এটা করা হচ্ছে। এটা থেকে আপনি যেতে পারেন। এখন এই জিনিসগুলো যদি মানুষ জানে, তাহলে ওইখানে প্রত্যেকটা ব্র্যাক সেন্টার এগুলো করে, আইসিডিআরবি করে যদি টিবি ডিটেক্ট করে, তারা আমাদের কাছে পাঠিয়েছে, আমরা টিবি ট্রিটমেন্ট দিচ্ছি, এবং টিবি ট্রিটমেন্টটাও বিনা পয়সায়। আমরা যেমন ডিটেক্ট করে আমরা যেমন লিখে দেবো 6 মাস ওষুধ সরকার এটা দেয়, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, এবং সাধারণত বাজারে খুব একটা পাওয়া যায় না, এবং 100% ট্রিটমেন্ট সরকার বহন করে। টিবিটা একটা কিউরেবল ডিজিজ, এটা ফরচুনেট এনাফ যে এটা ভালো হয়ে যাচ্ছে, ক্যান্সার না। আপনার যদি টিবি হচ্ছে, টিবি আমরা যে 6 মাস ঠিকমতো ওষুধ খাওয়াতে পারি, সেটা ভালো হয়ে যাবে। যার টিবি তাকে একটু ওষুধ দিয়ে তাকে কিছু প্রিকশন দিয়ে নিতে হবে, যে ফর দ্য ফার্স্ট মান্থ তাকে একটু সেপারেট থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না, ছোট বাচ্চাকে কোলে নেবে না, কিছু লোকের সামনে, কিছু বাইরে গেলে কিছু শিষ্টাচার, আপনি যেটা বলেন কাশি কুশি দিলে একটু মানে ঠিক মতো দিতে হবে, বা মাস্ক ইউজ করতে হবে। এইগুলো করলে কিছুটা আমরা প্রিভেন্ট করতে পারি। স্যার, আমরা এই সংক্রামক ব্যাধিগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে, তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে, এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য।
একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেসব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এখন তো আপনারা শুনলেন যে কোন কোন খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এই যে এত ধরনের সমসাময়িক যে স্বাস্থ্য সমস্যাগুলো রয়েছে সেগুলোকে মোকাবেলা করার জন্য ব্যক্তি, পরিবার বা কমিউনিটির ভূমিকাটা আসলে কতটুকু? যে কোনো রোগ একটা নিজের ব্যক্তিগত প্রোটেকশন, আর একটা হচ্ছে আপনার পারিপার্শ্বিকতা বা এনভায়রনমেন্টাল। তো পারিপার্শ্বিকতা বা এনভায়রনমেন্টাল ওটার প্রতি আমাদের কন্ট্রোল কম, আমরা নিজেকে সচেতন হতে পারি। একটা ওই যে বললাম যে বাসায় যদি কারো অসুখ বিসুখ হয় তাকে একটু আইসোলেট করা, সেটা যেই রোগী হোক, আপনি আনটিল ডাক্তার না বলা পর্যন্ত, তাহলে হবে কি আরেকজন কন্টামিনেট হবে না। কারণ ওই যে বললাম আমাদের এখানে পপুলেশন অনেক ডেন্স পপুলেটেড, আমরা এক বাসায় অনেকে থাকি। বাচ্চারা যে একটা কাশি দিচ্ছে, ওকে নেগলেক্ট করেন না, বাচ্চাটাকে একটু আলাদা রাখেন। হ্যাঁ, বাচ্চার কাশিটা যে আপনাকে যাবে না তা না, বাচ্চা দিয়ে কিন্তু মা কন্টামিনেট হইতে পারে, শুধু যে মা করবে তা না। তো যে বাচ্চাটা কাশতেছে বা বড় কাশতেছে তাকে একটু আলাদা রাখেন, যার জ্বর হয়েছে তাকে একটু আলাদা রাখেন। এইভাবে আমরা একটু নিজেকে সচেতন হতে হবে যে আমরা এইসব জ্বর হলে আর এগুলো বাসায় পুষে থাকেন না। অনেক সময় আমরা টিবি ডায়াগনোসিস করি এমন সময় যখন লাংসটা একবারে ক্ষত হয়ে যায়, কারণ সে এটা পুষতেছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, সিগারেটও খাচ্ছে এবং এই রোগটাও পুষতেছে। কিন্তু আরেকটা হচ্ছে আমাদের মানুষের অনেক সিগারেট খাবার টেন্ডেন্সি অনেক বেশি। এটা তো বলে আমরা সবসময় বলি, এখন এটা আপনাদেরও জানতে হবে। আমি আপনার মাধ্যমে আজকে জনগণকে বলতে চাই, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো একটা ভালো মানে গুণ বাইর হয় না সিগারেটের, সবই খারাপ গুণ। সিগারেট খেয়ে মানে কোনো রোগ ভালো হয় বা কোনো আপনার উপকার হয় কিছু নেই, তো সবগুলোই খারাপ হয়। তো এমন একটা জিনিস আপনি পয়সা নষ্ট করে কেন খাবেন, আপনার স্বাস্থ্যটাকে কেন নষ্ট করবেন? এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা যে সচেতন, অনেক রোগী দেখা যায় অনেকে বলে যে আমার ওজন কমে যাচ্ছে। এই ধরনের যদি সিমটমে আপনাকে একটু সচেতন হতে হবে, কেন ওজন কমছে, আরেকজনের তো ওজন কমছে না, আমি তো ঠিকই খাচ্ছি। মানে সব রোগী আমাদের কাছে বলে খাওয়া দাওয়া আমার ঠিক আছে কিন্তু আমার ওজন কমছে, ইউ শুড গো টু দ্য ডক্টর। তখন আপনাকে পরীক্ষা করতে হবে যে আপনি কোনো সংক্রামক রোগে ভুগছেন কিনা, আপনার ডায়াবেটিস হয়েছে কিনা ডিটেক্ট করতে হবে। এগুলো ট্রিটমেন্ট আছে, আপনাকে ট্রিটমেন্ট আপনি নিলে আপনি সুস্থ হয়ে যাবেন। এই জিনিসগুলো যদি আপনি সচেতন থাকেন তাহলে আপনি ভালো থাকবেন। অর্থাৎ যে কোনো শারীরিক অসুস্থতাকে আসলে অবহেলা না করে গুরুত্ব দেওয়া উচিত। এটাই বড়। স্যার, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চোখে ক্যান্সার আছে এবং কি শিশুদের বেলায় আলাদা ক্যান্সার আছে। চোখের ক্যান্সারের মধ্যে যেটা হয়, চক্ষু গোলকের ভিতরে ক্যান্সার এক ধরনের, আবার চোখের গোলকের বাইরে যেরকম অরবিটে ওখানে ক্যান্সার হয়। সবগুলোই তো আমরা চোখের ভিতরেই নেই। তো চক্ষু কুঠরে যেটা, সেটা হলো র্যাবডোমায়োসার্কোমা, মেলানোমা, এগুলো অনেক কমন, মেনিনজিওমা। কিন্তু চোখের ভিতরে যে রেটিনা যেটা আছে, স্নায়ুর পর্দা যেটা, যে রেটিনার মাধ্যমে তো আমরা দেখি, লাইট যে পড়ে সেটা রেটিনাই তো এটাকে রিসিভ করে, তারপর আমরা দেখি। তো ওই যে স্নায়ুর যে স্তর, ওই স্তরে একটা টিউমার আছে, সেটা বলে রেটিনোব্লাস্টোমা। এটা একদম শিশুদের বেলায় বেশি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
আজ এখানে শেষ করছি দর্শক, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।